ভোট গ্রহণ কার্যক্রম পরিচালনায় এবার নিজের পায়ে দাঁড়াতে চায় নির্বাচন কমিশন। কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বলেছেন, ভোটে মাঠ পর্যায়ে নেতৃত্ব দেওয়া রিটার্নিং কর্মকর্তা পদে কোথাও কোথাও জেলা প্রশাসকের পরিবর্তে নিজস্ব লোকবলের উপরই ভরসা রাখবেন তারা। তার প্রত্যাশা, নির্বাচনের আগেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। তবে যে কোনো মুহূর্তে নতুন কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় ইসিকে প্রস্তুত থাকার পরামর্শ দেন একজন বিশেষজ্ঞ। জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি আলোচিত হয়ে থাকে রিটার্নিং কর্মকর্তারা। কমিশনের যাবতীয় নির্দেশনা রিটার্নিং কর্মকর্তাদের মাধ্যমেই কার্যকর হয়ে থাকে। রীতি অনুযায়ী জেলা প্রশাসক বা ডিসিরা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করে থাকেন। আওয়ামী লীগ সরকারের আমলে বিতর্কিত ৩ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। তবে আসছে ভোটে অনিয়ম বন্ধে এসব কর্মকর্তা নিয়োগে নতুন কৌশল নিচ্ছে ইসি। জেলা প্রশাসকরাই রিটার্নিং কর্মকর্তা হবে এমন রীতি এবার পরিবর্তন করতে চায় তারা। আমাদের প্ল্যানের মধ্যে আছে যে রিটার্নিং কর্মকর্তা তারাই হবেন যারা আগের মতো রিটার্নিং অফিসার হবেন না। এইবারের রিটার্নিং অফিসার আপনি গত 3টা নির্বাচনের সাথে যদি কম্পেয়ার করেন, তাকে তো আমরা রিটার্নিং অফিসার হিসাবে অ্যাপয়েন্টমেন্ট দিবই না। এইবার রিটার্নিং অফিসার যিনিই হবেন, অনেক যাচাই বাছাই, চুলচেরা বিশ্লেষণ, তার আদি অন্ত সব কিছু আমরা যাচাই করব। কারণ আমরা রিস্ক নিতে চাই না যে একটা রিটার্নিং অফিসারের জন্য একটা নির্বাচন কলুষিত হবে, সেই রাস্তায় আমরা হাঁটবো কেন? দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ভোটের সময় পুলিশ, সেনাবাহিনী, বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে। নির্বাচন কমিশন আশাবাদী যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভিতরে সেনাবাহিনী, বিজিবি, আনসার, বিডিবি সবাই যখন সম্মিলিতভাবে ইলেকশনের কাজে এঙ্গেজড হবে, তখন এই সমস্যা থাকবে না। এই মুহূর্তে আমাদের সামনে কোনো চ্যালেঞ্জ নাই, কোনো চ্যালেঞ্জকে আমরা চ্যালেঞ্জ মনে করি না। এদিকে নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর আলিম বলছেন, যে কোনো মুহূর্তে যে কোনো বাধার মুখোমুখি হতে পারে কমিশন। চ্যালেঞ্জ যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে। এখন নিরাপত্তা, ইলেকশনের ক্ষেত্রে নির্বাচনী নিরাপত্তা একটা বড় ইস্যু। আমাদের যে আমরা ধরেন 6 মাস আগে যে অবস্থায় ছিলাম আইন শৃঙ্খলার পরিস্থিতি, এখন কিন্তু সে অবস্থা নাই। আমরা অনেকটা ভালো করছি, বাট এটা খারাপ হয়তো হতে পারে, যে কোনো সময় খারাপ হয়ে যেতে পারে। এই জন্যেই যে জিনিসটা লাগবে, এটার মধ্যে আমি আগে বলেছি, একটা সমন্বিত নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা। এবং এটা ইলেকশন কমিশন তো অবশ্যই থাকবে, তাদের গাইডেন্সে হবে। এটার সঙ্গে সরকারের যত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তাদেরকে নিয়ে একটা প্ল্যানিং করতে হবে। সূত্র বলছে, প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগেও পরিবর্তন আনতে চায় ইসি। সেক্ষেত্রে এই পদে শিক্ষকদের সংখ্যা কমিয়ে অন্য পেশার লোকজনকে প্রাধান্য দেওয়া হতে পারে। ফারজানা আক্তার, ৭১, ঢাকা। আসছে জাতীয় নির্বাচনকে বানচাল করতে ভয়ঙ্কর ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির বিক্ষোভ মিছিল শুরুর আগে তিনি বলেন, বিএনপিকে জড়িয়ে নানা ষড়যন্ত্র করছে একটি চক্র। তবে কোনো ফাঁদে পা না দিতে নেতাকর্মীদের সতর্ক করেন দলটির মহাসচিব। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। এদিন সকাল থেকেই নয়াপল্টন এলাকায় বিএনপির নানা অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সরব উপস্থিতি। স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা। সবার চোখে মুখে দৃঢ় প্রত্যয় ও ক্ষোভের ছাপ স্পষ্ট। শিক্ষাঙ্গনে নৈরাজ্য সৃষ্টি ও গুপ্ত রাজনীতির প্রতিবাদে মিছিল করে ছাত্রদল। পরে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এখানে মির্জা ফখরুল বলেন, দেশের একটি রাজনৈতিক মহল চেষ্টা করছে যেন জাতীয় নির্বাচন অনির্দিষ্টকালের জন্য পেছানো হয়। যখনই বাংলাদেশের মানুষ উঠে দাঁড়াতে চেয়েছে, যখনই বাংলাদেশের মানুষ দারিদ্র্যের বিরুদ্ধে, অভাবের বিরুদ্ধে দাঁড় হওয়ার চেষ্টা করেছে, এবং তার নেতা যখন আমাদের তরুণ নেতা তারেক রহমান সাহেব, ঠিক সেই সময় এই সমস্ত চক্রান্তকারী, ষড়যন্ত্রকারী, তারা আমাদের
বাংলাদেশকে আবার অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা চেষ্টা করছে বাংলাদেশে যেন নির্বাচন না হয়, তারা চেষ্টা করছে মানুষের ভোটাধিকার যেন প্রয়োগ করতে না পারে, তারা চেষ্টা করছে বাংলাদেশ যেন নতুন করে নতুন সূর্যের দিকে তাকিয়ে নতুন করে জেগে উঠতে না পারে। বন্ধুগণ, তিনি আরও বলেন, রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করতে ষড়যন্ত্র করছে একটি মহল। এই ষড়যন্ত্রকারীদের ফাঁদের কূটকৌশল থেকে সচেতন থাকতে সবাইকে অনুরোধ জানান তিনি। আমরা যেভাবে ফ্যাসিস্টকে বিতাড়িত করতে পেরেছি জনগণকে সঙ্গে নিয়ে, একইভাবে কোনোদিন যেন আবার ফ্যাসিজম এখানে চালু হতে না পারে তার ব্যবস্থা অবশ্যই আমরা করবো। বন্ধুগণ, মির্জা আব্বাস বলেন, বিএনপির সুনাম নষ্ট করতেই পুরান ঢাকার হত্যাকাণ্ডের নাটক সাজানো হয়েছে। এই ঘটনা যখন ঘটলো ঠিক একইভাবে একজন ক্যামেরাম্যান এই ঘটনার ছবি তুলেছে। কোনো নড়াচড়া নাই, কোনো কাপুরি নাই। খেয়াল করে দেখবেন ভিডিওটি একেবারে মনে হয় তৈরি করা একটা ভিডিও। মেহেদী হাসান, ৭১, ঢাকা। বহিঃশক্তির ষড়যন্ত্রে দেশের মধ্যে বিভাজন সৃষ্টি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার পটুয়াখালীতে পদযাত্রায় তিনি বলেন, বিদেশি শত্রু মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতেই হবে। মুজিববাদী সংবিধান টিকিয়ে রেখে বিএনপি চাঁদাবাজ ও মুজিববাদের পাহারাদার হিসেবে আবির্ভূত হয়েছে বলেও মনে করেন এনসিপি আহ্বায়ক। আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। জুলাই পদযাত্রার ১৪তম দিনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতারা আসেন পটুয়াখালীতে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হন সার্কিট হাউজের সামনে। নাহিদ সার্জিসদের সাথে পদযাত্রায় অংশ নেয় তারা। এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, জেলায় জেলায় ঘুরে মানুষের চাওয়ার ভিত্তিতে রাজনৈতিক ইস্তেহার তৈরি করবে এনসিপি। হাসিনার পতনের জন্য এক দফা দেওয়া হয়েছিল, আগামী ৩ আগস্ট আমরা আবার শহীদ মিনারে একত্রিত হব। গত বছরের ৩ আগস্ট ছিল হাসিনা পতনের ইস্তেহার, এই বছরের ৩ আগস্ট হবে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গঠনের ইস্তেহার। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, মুজিববাদী সংবিধানের পাহারাদার হিসেবে আবির্ভূত হয়েছে বিএনপি। বিএনপি এখন চাঁদাবাজদের দল তৈরি হয়েছে, সন্ত্রাসদের দল তৈরি হয়েছে, মুজিববাদের নতুন পাহারাদার হিসেবে আবির্ভূত হয়েছে। ফলে চাঁদাবাজ এবং মুজিববাদের নতুন পাহারাদার এসেছে, সেই পাহারাদারকেও আপনাদেরকে প্রতিহত করতে হবে, তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। বিদেশি শত্রুরা দেশের মধ্যে বিভাজন সৃষ্টি করছে বলেও মনে করেন নাহিদ ইসলাম। শত্রু বাংলাদেশের ভিতরে নয়, শত্রু বাংলাদেশের বাইরে রয়েছে। সেই বাইরের শত্রুর বিরুদ্ধে বাংলাদেশের সকল পক্ষকে ঐক্যবদ্ধ হতে হবে, কিন্তু বারবার বাংলাদেশের ভিতরেই আমাদের বিরুদ্ধে বিভাজন তৈরি করে রাখা হয়েছে। পটুয়াখালীতে পথসভা শেষ করে বরগুনার উদ্দেশ্যে রওনা হন এনসিপির কেন্দ্রীয় নেতারা। শাহিদুজ্জামান সাকিব, ৭১, বরগুনা। গণভবনে বসেই শেখ হাসিনা গণহত্যার পরিকল্পনা ও নির্দেশ দিতেন বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। সোমবার গণভবনে এক সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, ৫ আগস্টে জুলাই জাদুঘর উদ্বোধন করা হবে। যে ভবনে বসে হাসিনা দম্ভ দেখাতেন, মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করতেন, সেখানে বসেই ছাত্রদের সাফল্য উদযাপন করা হচ্ছে, যাকে আল্লাহর বিচার বলে মনে করেন সংস্কৃতি উপদেষ্টা। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। দেয়ালে দেয়ালে গ্রাফিতি আর অন্যদিকে ভাঙা অন্ধকার কক্ষ, এটি গণভবনের বর্তমান চিত্র, যেখানে বসে গেল ১৬ বছর স্বৈরাচারী কায়দায় দেশ চালান হাসিনা। গণহত্যার পরিকল্পনা ও নির্দেশ সবই দেন এখান থেকেই। সবশেষ গেল বছরের আজকের এই দিনে গণভবন থেকে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীদের রাজাকার বলে গালি দেন হাসিনা। ১ বছর পর সেখান থেকেই সংবাদ সম্মেলন করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। এই আমার পেছনে যে দালানটা, সেই দালানে আমাদের দেশের রাষ্ট্র ক্ষমতার শীর্ষে বসে একজন মানুষ দম্ভ করে সবাইকে তুচ্ছ-তাচ্ছিল্য করতেন, বলতেন ১৬ কোটি মানুষকে আমি খাওয়াই, আমাকে রেহানা বললো আর ১০ লাখকে খাওয়াতে পারবো না, মানে অ্যাজ ইফ উই আর লিভিং ইন এ কিংডম। এবং ১৪ তারিখে এই গণভবনের ভিতরেই প্রেস কনফারেন্সে কী হয়েছিল আপনারা জানেন। পোয়েটিক জাস্টিস এই কারণে যে আজকে সেই গণভবনে প্রেস কনফারেন্স হচ্ছে, এবং ওই প্রেস কনফারেন্সের পরে যেই মেয়েরা রাস্তায় বেরিয়েছিল
ওই মেয়েদেরকে সেলিব্রেট করার জন্য আমরা আজকে প্রেস কনফারেন্স করছি। আই থিঙ্ক দিস ইজ কল্ড পোয়েটিক জাস্টিস, বাংলার বিচার। তিনি জানান 5 আগস্ট জুলাই জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে, যেখানে হাসিনার দুঃশাসনের চিত্র তুলে ধরা হবে। হাসিনার যে দুঃশাসন, গুম খুন লুটপাট, মানে হেন অপকর্ম নাই করে নাই, এমনকি সে যাকে দিয়ে খুন করায় তাকেও সে সার্ভেলেন্সে রেখেছে। এদিকে জুলাই স্মরণে সরকারের মূল অনুষ্ঠান শুরু হয়েছে আজ থেকে, যা চলবে 36 জুলাই পর্যন্ত। প্রতিটি জেলায় শহীদ স্মৃতিস্তম্ভের কাজ শুরু হচ্ছে আজ থেকে। মন্ত্রণালয়ের রুটিন বাজেটেই এসব অনুষ্ঠান করা হচ্ছে। গবেষণার ক্ষেত্র আছে, নারীদের ক্ষমতায়নের কর্মসূচি আছে, বাজেট আছে, সেগুলোকেই আমরা কাজে লাগাচ্ছি এই তরুণ প্রজন্মের কাজগুলোকে এগিয়ে নেওয়ার জন্য, এইগুলো জুলাই কন্যাদের ক্ষমতায়নের জন্য। জুলাই কন্যাদের আবারও সামনে নিয়ে আসতে সবাই একসাথে কাজ করছে বলেও জানান উপদেষ্টারা। হাসিনার অপশাসন আর দুঃশাসনের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছে এই পরিত্যক্ত বাড়িটি, যাকে গণভবন হিসাবে আমরা চিনি। গেল 16 বছর বাংলাদেশে যে ফেসিবাদ কায়েম করেছিল তা এই গণভবনে বসে। মানুষ গুম খুন থেকে শুরু করে যে অপশাসন, তা এদিক থেকেই পরিকল্পিতভাবে করতেন শেখ হাসিনা, যাকে জুলাই স্মৃতি জাদুঘর হিসাবে গড়ে তুলছে অন্তর্বর্তী সরকার। মোহন ইসলাম, 71, ঢাকা। চেষ্টা চলছে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমানোর, আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা শুল্ক হার যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনতে চায় বাংলাদেশ। সোমবার সচিবালয়ে এমনটা জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি জানান, এজন্য আগামী সপ্তাহে বৈঠক করতে আবারও ওয়াশিংটন যাবে বাংলাদেশি প্রতিনিধি দল। শারমিন নীরার রিপোর্ট। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিঠি দিয়ে বাংলাদেশি পণ্যে 35% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, যা কার্যকর হবে 1 আগস্ট থেকে। বর্তমানে 15% শুল্কর সাথে যা যুক্ত হয়ে সব মিলিয়ে দাঁড়াবে 50%। 9 থেকে 11 জুলাই দেশটিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন দফতরের কর্তা ব্যক্তিদের সাথে বৈঠক করেন বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল। তার সফরে কি আলোচনা হলো তা জানাতেই সোমবারের এই সংবাদ সম্মেলন। শুল্ক হার কমাতে অগ্রগতির বিষয়ে স্পষ্ট জবাব না মিললেও বাণিজ্য উপদেষ্টা জানান, যৌক্তিক ও বৈষম্যহীন শুল্ক হার চায় বাংলাদেশ। এঙ্গেজিং ছিল এবং আমরা আশা করি যে আমরা এখান থেকে একটা প্রাসঙ্গিক যে আমাদের আমরা যৌক্তিক যে শুল্ক নির্ধারণ করবে আমাদের রপ্তানির উপরে, কারণ আমরা প্রতিযোগিতামূলক মূল্যে বা মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে ব্যবসা করি এবং আমরা 2015 সাল থেকেই তাদের ওখানে শুল্ক কর পরিশোধ করে ব্যবসা করি। সো আমাদের ব্যবসা প্রতিষ্ঠান নিজস্ব সক্ষমতার ভিত্তিতে এই ব্যবসাটা করে। এদিকে প্রায় 2.25 ঘন্টা ব্যবসায়ী নেতাদের সাথে বাণিজ্য উপদেষ্টার বৈঠক হলেও আলোচনার বিষয়বস্তু নিয়ে কিছুই জানাননি উপদেষ্টা। তবে যুক্তরাষ্ট্রের সাথে সরকারের আলোচনায় এখন পর্যন্ত ব্যবসায়ীরা সন্তুষ্ট বলে জানান তারা। পক্ষ থেকে এই বিষয়টা অত্যন্ত যথেষ্ট গুরুত্ব দিয়ে, সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে ওনারা এটা নেগোসিয়েশন করছেন এবং সকল বিষয়ে আলোচনা হয়েছে, এতটুকু আমি বলতে পারি এবং আমরা স্যাটিসফাইড। আগামী সপ্তাহের মাঝামাঝিতে 3য় দফায় আলোচনা করতে আবারও যুক্তরাষ্ট্রে যাবার কথা জানান বাণিজ্য উপদেষ্টা। শারমিন নীরা, 71, ঢাকা। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নিয়ে 2/3 দল একমত হলেও এবার অনেকেই দ্বিমত করেছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। এছাড়া নারী আসনে নির্বাচন পদ্ধতি নিয়েও কোনো ঐকমত্য হয়নি বলে জানান তিনি। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসে জাতীয় ঐকমত্য কমিশন, বিএনপি, জামাত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি সহ 33টি রাজনৈতিক দলের নেতারা বৈঠকে অংশ নেন। রাষ্ট্র সংস্কারে কমিশনের বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা করেন তারা, একই সঙ্গে দলীয় প্রস্তাবও তুলে ধরেন। এর আগে বৈঠকের দ্বাদশ দিনে 31শে জুলাইয়ের মধ্যেই জুলাই ঘোষণাপত্র দেয়া নিয়ে একমত হন সবাই। এছাড়া জরুরি অবস্থা ঘোষণাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার রোধে নতুন বিধান তৈরি নিয়েও একমত হয় দলগুলো। আমরা এই জায়গায় একমত হতে পারিনি। আমরা সিদ্ধান্ত নিয়েছি কমিশন এটা পুনর্বিবেচনা করে আজকের আলোচনা, গত কয়েকদিনের আলোচনার পরিপ্রেক্ষিতে আগামীকাল এই আলোচনা অব্যাহত রাখবে।